মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই হাসির গল্প। গল্পের নাম নামডাকের বহর। তাহলে শুনতে থাকুন শিবরাম চক্রবর্তীর সেই হাসির গল্প নামডাকের বহর। কলেজে উঠেই প্রিশিলা এসে আমাকে একদিন বলল, মেজ মামা, একটা টাকা রোজগারের উপায় করে দাও না। টাকা রোজগার? ওর কথায় আমি অবাক হয়ে যাই। তোর আবার টাকা রোজগারের দরকারটা কি? রোজগার খরচ রোজ রোজ বিতে গেলেই তো হলো, তা কি তোর মিটছে না? তাহলে কি আমি তোমায় বলি, দেখ, খাওয়া পড়ার ধান্দাতেই মানুষ রোজগার করতে বেরোয়। তা আমি বলি, তোর তো সে ধান্দা নেই কো। বাড়িতে খাস, খাস বাড়িতে বাস। আমার মতো বাসায় তো আর না। পেটে ভাত, মাথায় ছাতের ভাবনা নেই কো তোর। আমার মতো মেষ খরচা জোগাতে হয় না তোকে। আর মা মাসির দৌলতে শাড়ি ব্লাউজ তো এনতারই পাচ্ছিস। পড়ারও তোর কোনো ভাবনা আছে বলে তো মনে হয় না। তাহলে বারে বাড়ির খাওয়া খেলি হয়ে গেল, বাইরে খেতে হয় না বুঝি? সেই জন্যই তো তোকে কো এডুকেশনের কলেজে অনেক কাঠখড় পুড়িয়ে ভর্তি করে দিলাম। আবার কি চাই? বাইরের খাবার খাওয়ানো তো মিটিয়ে গেল তক্ষুনি। কি করে শুনি? কেন, তোর সহপাঠী বন্ধুরাই তো খাওয়াবে তো। তোর মতো স্মার্ট মেয়ে কি পড়তে পায় নাকি? মানে কলেজে পড়তেই পারে কেবল, তাকে উঠতেও হবে না সেই সঙ্গে? উঠতির সঙ্গে ফুর্তি, ফুর্তির সঙ্গে উঠতি। সহপাঠীরা তো এটা ওটা খাওয়াবে। যা তুই খেতে চাস, কফি হাউসে, রেস্তোরাঁয়, কি যেখানে তোর প্রাণ চায়। বারে, খেলি হলো বুঝি? খাওয়াতে হবে না ছেলেদের? তাহলে তার কাছে মান থাকবে কেমন করে? মান রাখার দায় তোর তো নয়, মুখ রক্ষা হলেই হলো। মুখ রক্ষা? হ্যাঁ, তারা কি তোর কাছেই কোনো তুচ্ছ জিনিস খেতে চাইবে রে? যেসব খাবার পয়সা ফেললেই কিনে খাওয়া যায়, তোর কাছ থেকে তারা খাবে কেন সেগুলো? বরং এমন জিনিসই খেতে চাইবে যা নাকি পয়সা দিয়ে মেলে না, পেলে অমনি পাওয়া যায়। আর খাবার সঙ্গে সঙ্গেই খাওয়ানো হয়ে যায় অমনি। হ্যাঁ, সে খাবার তো পরের থেকে খেতে হয় রে, পরির থেকেই খেতে হয় সেসব খাবার। উপযুক্ত ভাগ্নির কাছে এর চেয়ে বেশি পরিষ্কার করে বলার আমি কোনো প্রয়োজন বোধ করি না। যাও তো, তোমার যত সব আজে বাজে কথা। আমি চাইছি পার্ট টাইমে কোনো কাজ টাজ করে কিছু টাকা উপায় করতে, আমার পার্সোনাল খরচ মেটানোর জন্য। আর তুমি কি না? বড় হয়েছি না? চিরকাল কেন মা বাবার গলক ঘুরে থাকবো বলো? বড় হয় নাকি? কলেজে পড়ি নাই? তুমি একটা সেলফ মেড ম্যান, তাই তোমার কাছে পরামর্শ যেতে এলাম। আর তুমি কিনে যত সব বলে পিসিলা ফোঁস করে উঠল। আমি সেলফ মেড ম্যান? তা নয় তো কি? তুমি বলনি যে তুমি 12 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে এসে কলকাতার খবর কাগজ বেশি বড় হয়েছো? বলনি তুমি? হ্যাঁ, বড় হয়েছি। হ্যাঁ, বয়সে বড়, কিন্তু কার্য তো কিছু নাই। তখন খবর কাগজে বেশি দিন গুজরান করতাম, এখনো সেই খবর কাগজের দৌলতেই বেঁচে আছি এই মাত্র। তা তুইও কি তাহলে সেই খবর কাগজ বেচতেই চাস নাকি? কথাটা আমার কেমন তোর যেন লাগলো। শাস্ত্রে নরানাং মাতৃক্রম বলে বটে, ভাগ্নেরা মামার মতোই হয়ে থাকে নাকি। কিন্তু ভাগ্নেরা মামার চরিত্রে ভাগ পেলেও ভাগ্নিদের ভাগ্যে তেমন তোর দুর্ঘটনা ঘটে বলে তুমি কখনো শুনিনি। বরাতের ফেরে এককালে কাগজ ফেরি করতে হয়েছে বটে, সেজন্য আমি দুঃখিত নয় আদপি। কিন্তু আমার জীবনে সেসব ফের ফিরে আসবে, ভাগ্যের এতখানি ফেরতবাজি আমি ভাবতেই পারিনি। তা কেন? খবরের কাগজ কেন বেচতে যাব? আমি ভাবছি গোয়েন্দাগিরি করলে কেমন হয়। গোয়েন্দাগিরি করবি তুই? হ্যাঁ, আমি তার বিস্ময়ে থই পাই না। না মানে অ্যামেচার গোয়েন্দা আর কি, এই তোমার বিমল কুমার কি ব্যোমকেশের মতোই। দুম করে সে যেন আমার সামনে একটা বোমা ফাটায়। দেখো মামা, শখের গোয়েন্দাগিরিতে তো পয়সা পাওয়া যায়, জানে কি? হ্যাঁ, তুই করবি গোয়েন্দাগিরি? আমার শখটাও ব্যক্ত না হয়ে পারে না। আচ্ছা, গোয়েন্দাগিরি তুই জানিসটা কি? কেন, সব কিছু জানি।
আমি যে বিস্তর পড়াশোনা করেছি এই বিষয়ে। হ্যাঁ, বলিস কি রে? কোথায় পড়লি? কোথায় শেখানো হয় সব গোয়েন্দাগিরি? কই, আমি তো এর কিচ্ছু শুনিনি, জানি না কিছুই। না না, শেখায় না কোথাও। বই পড়ে নিজে নিজে শিখতে হয়। আমি লাইব্রেরি থেকে বইটই আনিয়ে ঘরে বসে রপ্ত করলাম তো। পাঁচকড়িদের থেকে শুরু করেছি, তারপর রবার্ট ব্লেক সিরিজ সারা করলাম, তারপরে দীনেন্দ্র কুমার রায় থেকে হেমেন্দ্র কুমার রায় চলে এলাম। বিমল কুমারদের সব কীর্তিকাহিনী পড়ার পর শেষে ব্যোমকেশে এসে পড়লাম। এমনকি তোমার ওই নিহার গুপ্ত, গৌরাঙ্গপ্রসাদ বসুকে আমি বাদ দিইনি। ও বাবা, তাহলে তুই তো পাকা গোয়েন্দা হয়ে বসে আছিস। হুম, সেটা বলতে পারো। তাহলে মাম্মা এক কাজ করো, আমাকে এবার একটা কাজে লাগিয়ে দাও। তোমার তো অনেক জায়গায় জানাশোনা আছে। দেখ, কোথায় যে গোয়েন্দা লাগায় তাই তো আমি জানি নি। আমি কি লাগাবো? বিলেতে বড় বড় স্টোর হাউসে মেয়ে গোয়েন্দা রাখে বলে শুনেছি। সেখানে অনেক মেয়ে খদ্দের সেজে এসে দোকানে মালপত্র সরায়, তাদের ধরার জন্য তারা গোয়েন্দা রাখে। কিন্তু এখানে তেমনটা রাখে কিনা তা তো আমার জানা নেই ভাই। কেন, এখানকার যে এত বড় বড় স্টোর আছে সেখানে কোনো জিনিস চুরি যায় না বুঝি? তারা কি গোয়েন্দা লাগায় না? দেখ, সেটা আমি কি করে বলবো। বরং তাতে তুই এক কাজ কর, তুই নিজের থেকেই লেগে জানা কেন, কলকাতার নামকরা কোনো বড় স্টোর বেছে নিয়ে ছদ্মবেশে গিয়ে নিজের থেকেই খদ্দেরদের গতিবিধির উপর নজর রাখতে থাক। তারপর হাতে নাতে কাউকে ধরতে পারলে বামাল সমেত ম্যানেজার কাছে নিয়ে গিয়ে ছেড়ে দিবি। তখন নিশ্চয়ই তিনি খুশি হয়ে তোকে মোটা রকম পুরস্কার দেবেন। চাই কি পুরস্কার স্বরূপ মাস মাইনে গোয়েন্দাগিরি কাজটাও পাকাপাকি পেয়ে যেতে পারিস সেখানেই। হ্যাঁ, এই কথাটা তুমি মন্দ বলনি মামা। তোমার মাথায় কিন্তু বেশ আইডিয়া খেলে মেজো মামা, সত্যি। বলি সে বেরিয়ে পড়ল। আইডিয়াটাকে আরো ভালো রকম খেলাবার জন্যই বোধ করি। কিন্তু আইডিয়াকে যেমন খেলানো যায়, তেমনি আইডিয়ারও নিজের একটা খেলা থাকে। সে আবার নিজের আইডিয়া মাফিক তার খেলোয়াড়কে খেলায় কিনা। সন্ধেবেলায় প্রায় অশ্রুপ্লুত লোচনেই ফিরে এলো প্রিসিলা। প্রিসিলার আইডিয়া ছিল কলকাতার নামজাদা বড় স্টোরগুলোর কোনো একটা এসে খদ্দেরের ছদ্মবেশে প্রবেশ করবে। তা আমি অবশ্য বলেছিলাম যে খদ্দেরকে কোনো ছদ্মবেশ নিতে হয় না, খদ্দের বেশে গেলেই হয়। হ্যাঁ, তা জানি, তাহলেও আমি যে সত্যিকারের খদ্দের, কোনো গোয়েন্দা টোয়েন্দা নই সেটা জানাবার জন্যই কেনাকাটার প্রয়োজন বোঝাতে বড় একটা ব্যাগ আমি সঙ্গে নিয়েছিলাম। আসলে আমি গিয়েছি তো যত সন্দেহজনক চরিত্রের প্রতি তীক্ষ্ণ লক্ষ্য রাখতেই, তাহলেও তাদের সন্দেহজনক ঘুণাক্ষরেও আমার উপর না পড়ে সেই জন্যই, বুঝলে কিনা মেজো মামা। সব লোকের উপরে আমি লক্ষ্য রাখবো, তাদের গতিবিধিতে নজর থাকবে আমার। আর যেমনি না তাদের কাউকে কোনো জিনিস অলক্ষ্যে সরাতে দেখবো, অমনি গিয়ে হাতে না তাকে পাকড়া করবো, আর তারপরেই তাকে সোজা নিয়ে গিয়ে স্টোরে ম্যানেজার কাছে হাজির করে দেবো। এই তোমার কাজ, তাই না? তো যাই হোক, কলেজের দুটো ক্লাসের পরে বাকি 2 পিরিয়ডে প্রক্সির ব্যবস্থা করে প্রায় 2টো নাগাদ তো ঢুকলাম গিয়ে সেই স্টোরে। প্রথমেই স্টোরের সবকটি বিভাগ পুঙ্খানুপুঙ্খ খুঁটিয়ে দেখলাম। কোথাও ছোটদের পোশাক আশাক, কোথাও শিশুদের খেলনা সামগ্রী, কোনোখানে বড়দের শার্ট প্যান্ট ইত্যাদি, কোনোখানে স্টেশনারি, কোথাও আবার মেয়েদের প্রসাধন দ্রব্য। বিভাগগুলো সব ঘুরে ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেই প্রায় 2 ঘন্টা কেটে গেল। কিন্তু সন্দেহজনক চরিত্রের একজনকেও আমার চোখে পড়ল না। সবাই আসছে, জিনিস দেখছে, কিনছে, দাম ফেলে দিচ্ছে, কাশ্মীর মার প্যাকেট নিয়ে চলে যাচ্ছে। অলক্ষ্যে সরার মতলব কারোরই দেখা গেল না। 2 ঘন্টা ধরে এসব দেখে শুনে আমার উৎসাহ প্রায় নিভে যাওয়ার মতন। এমন সময় একটা জাঁদরেল গোছের মহিলাকে দেখতে পেলাম। আমার চেয়েও বড় একটা ব্যাগ হাতে সর্বত্র হাতড়ে বেড়াচ্ছেন। ও, তাহলে ব্যাগ হাতে মেয়েটাকে দেখবার পর তুই বেশ ব্যাগ্য হয়ে উঠলি বোধহয়। হ্যাঁ, নিশ্চয়ই। এত বড় ব্যাগ নিয়ে কেউ কখনো টুকিটিকে জিনিস কিনতে বেরোয় নাকি? মোটা রকম মাল সরাবার তালেই রয়েছে মেয়েটা। আমি দেখি বুঝতে পারলাম এক নজরেই। এতক্ষণে বলতে কি আমার একটু আশার সঞ্চার হলো। মেয়েটা করছিল কি, প্রত্যেক কাউন্টারে গিয়ে সাজানো জিনিসগুলো নেড়েচেড়ে দেখতে লাগলো, দেখে শুনে আবার যথাস্থানে রেখে দিতে লাগলো। একটা জিনিসও নিজের ব্যাগের মধ্যে পাচার করতে গিয়ে দেখলাম না। তাহলেও আমি তাকে 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 রাখলাম। ফাঁক তালে সরাবার মতলব রয়েছে, বেশ দামি গোছে কিছু একটা ওর হাতের নাগালে এলেই সরিয়ে ফেলবে। আমি বেশ টের পেলাম। আর সেই কারণেই নানান জিনিস এইভাবে পরীক্ষা করে দেখবার ওর ছলনা।
সেও যেখান থেকে যেখানে যাচ্ছে, আমি একটু দূর থেকে ওর অগোচরে পিছু পিছু রয়েছি। দেখি না কোথায় যায়, কি সরায়, কোন জিনিস হাত সাফাই করে। দেখা যায় না ওর বাজ বিচারটা শেষ পর্যন্ত। আমার কড়া নজরের আবার সাধ্য ওর নেই। এতক্ষণ একটা খাঁটি মেয়ে বদমাইশ আমার হাতের মুঠো এসেছে বাবা, কিছুতেই আর ও রেহাই নেই আজ। মেয়েদের শাড়ি ব্লাউজের ডিপার্টমেন্ট থেকে বাচ্চাদের পোশাকের ডিপার্টমেন্ট গেল মেয়েটা, আমিও চললাম ওর পিছু পিছু। ও যেমন একটা জিনিস তুলে নিয়ে দেখে, আমিও আর একটা তুলে নিয়ে দেখি। ও যে ধারে যায়, আমিও সেই ধারে যাই। যেতে যেতে যে ধারটায় সারি সারি সব ওয়াটারপ্রুফ ঝুলছিল, তার ভেতরে গিয়ে মেয়েটা যেন হঠাৎ হারিয়ে গেল। এতক্ষণে আমি ওর বিরুদ্ধে একটা প্রুফ পেলাম। কি? ওয়াটারপ্রুফ? অপরাধীরাই তো গা ঢাকা দিয়ে থাকে সাধারণত, তাই না জমা? ও যদি ক্রুক না হবে তো চোখের উপর থেকে হঠাৎ এমন করে উবে যাবে কেন? তা বটে। ওয়াটারপ্রুফগুলো যেন ওকে গিলে ফেললো আমার মনে হলো। ওর ভেতরে যে কি রহস্য আছে পরীক্ষা করার জন্য ঝোলানো বর্ষাতিগুলো নেড়ে চেড়ে আমি দেখতে গেছি। এমন সময় আমার পেছন থেকে কে যেন চেঁচিয়ে উঠলো, হ্যান্ডস আপ। পিছন ফিরে দেখি, ও মা, সেই মেয়েটাই, আর তার পিস্তলের নল আমার দিকে বাগানো। এর মানে? আমি তাকে জিজ্ঞেস করি, হাত ফাত না তুলি। মানে এক্ষুনি তুমি বুঝতে পারবে খুকি। আগে তোমাকে ম্যানেজারের কামরায় নিয়ে যায়, তারপরে টের পাবে। বেশ শক্ত করে আমাকে পাকড়ে ধরে ম্যানেজারের সামনে নিয়ে গিয়ে হাজির করলো। এমন খারাপ লাগতে লাগলো আমার মামা, সে তোমায় কি বলবো। আমি বললাম ম্যানেজারকে, এটার মধ্যে কিরকম ভদ্রতা মশাই? এই মেয়েটা কোত্থেকে হঠাৎ মাটি ফুঁড়ে উঠে এমন করে আমায় পাকড়ে এখানে আনলো কেন? এর মানে আমি জানতে চাই। তখন সেই ম্যানেজার আমায় থামিয়ে দিয়ে মেয়েটির দিকে চোখ তুলে তাকালেন জিজ্ঞাসা দৃষ্টিতে। আমায় দেখে এসে বলল, এই মেয়েটাকে আমি প্রায় 2:30টার সময় আমাদের স্টোরে ঢুকতে গেছি, কোনো কিচ্ছু কেনাকাটার নাম নেই গো, এ ঘরে ও ঘরে শুধু ঘুরঘুর করছে। তখন থেকে আমার সন্দেহ হয়েছে লুকিয়ে লুকিয়ে লক্ষ্য রেখেছে ওর উপরে। আর তারপর ও কি করেছে শুনুন। তখন আমি প্রতিবাদ করে বললাম, না না, আমি কিচ্ছু করিনি, আমি বরং ওই মেয়েটার উপর নজর রেখেছিলাম। ও কি করে আমি তাই দেখছিলাম। আপনার স্টোর থেকে মালপত্র সরাবার মতলব ছিল। আসলে ও হচ্ছে একটা মস্ত বদমাইশ, মেয়ে বদমাইশ। তো ম্যানেজার আমাকে বাধা দিয়ে জানালো, না না, ও বদমাস না, ও ডিটেকটিভ, আমাদের স্টোরের তরফ থেকে নিযুক্ত। খদ্দেরদের কেউ কোনো জিনিসপত্র না সরায় সেদিকে লক্ষ্য রাখাটাই ওর কাজ। ম্যানেজারের কথায় তখন তার আসল পরিচয় পেয়ে আমি তো আকাশ থেকে পড়লাম। আমায় থানায় নিয়ে জমা দেওয়া উচিত কিনা সেই বিষয়ে ওদের মধ্যে তখন আলোচনা চলতে লাগলো। থানায়? শোনা মাত্রই আমি চমকে উঠেছি। গোয়েন্দা যে থানায় সোপরদ্দ হতে পারে তা আমার ধারণা ছিল না। তো ম্যানেজার আমার পরিচয় জানতে চাইলে তখন আমি তোমার নাম বললাম। তখন সে বলল, ও, তুমি শিবরামের ভাগ্নি? সে কথা আগে বলতে হয়। তোমার নাম শুনে আমার পরিচয় জানবার পর থানায় না দিয়ে সে আমায় ছেড়ে দিল। হ্যাঁ, বলিস কি? নিজের নাম ডাকের গৌরবে আমি বেশ একটু গর্ববোধ করি বলতে কি। তুমি শিবরামের ভাগ্নি? তুমি ভারী আশ্চর্য তো। বলি সে হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। তাই নাকি? খুব মুগ্ধ দৃষ্টিতে বল? না না, মোটেই মুগ্ধ দৃষ্টি নয় মামা, বরং বেশ বিরূপ নেত্রী তাকালো আমার দিকে। সবিস্ময়ে এসে বলতে লাগলো বারবার, আশ্চর্য, ভারী আশ্চর্য তো। কেন? আশ্চর্যটা আবার কিসের? আমার ভাগ্নি কেউ হতে পারে না নাকি? কত কালো কালো ভূতদের আহামরি আহামরি ভাগ্নি হয়ে থাকে, তাতে অবাক হবার কি আছে শুনি। শুনে আমি নিজেই আশ্চর্য হই। আমার কথা শুনে যেন তাজ্জব হয়ে গেল সে। সেই শিবরাম, সেই 420, আর তুমি তার ভাগ্নি? সেই 420 শিবরামে তুমি ভাগ্নি? এ ভারী আশ্চর্য তো। এ আবার কিরকম কথা? এর মানে? প্রিসিলার খবরে আমিও যেন একটু হতবাক হই না তা নয়। হ্যাঁ, আমিও তো সেই কথাই শুধিয়েছিলাম ম্যানেজারকে। তাতে তিনি বললেন, ছেলেরাই তো মাওয়ার মতন হয়ে থাকেই জানি, নরানাং মাতুলক্রম বলে একটা কথা আছে না,
কিন্তু ভাগ্নিরাও যে মামার চরিত্রের ভাগ পায়, তাই নিয়ে জন্মায়, তা আমি এই প্রথম দেখলাম। আমি তখন বেশ খাপ্পা হয়েই বললাম, আমার মামাকে আপনি 420 কেন বলছেন? ই আবার কেমন ধরো কথা আপনার? না না, এটা আমার কোনো কথা নয়, এটা পেনাল কোডের ধারা। বলে তিনি জিজ্ঞেস করলেন আমায়, আচ্ছা তোমার নামটা কি শুনি? আমি বললাম, আমি প্রিসিলা বোস। আচ্ছা তোমার কোনো ভাইটাই আছে নাকি আর? হ্যাঁ আছে, এক ভাই আছে, তার নাম টিকলু, টিকলু মিত্তির। মিত্তির? তুমি বোস, আর সে মিত্তির কেন গো? তোমার তো বিয়ে হয়নি যতদূর দেখছি। আমার কপালের উপর কটাক্ষত করে তার বলা। মাস্তুতো ভাই যে। ওহো, তাই তো হবে। তোমাদের যে মাস্তুতো ভাই হয়ে থাকে, তাই বটে, তাই হবে হয়তো। তাহলে শোনো, তোমাদের এই নাম দুটো আমি একটু পাল্টে দিচ্ছি, বুঝলে? তুমি হলে মিস টুটেন বোস, আর সে হলো গিয়ে মাস্টার টুটেন মিত্তির। টুটেন বোস আর টুটেন মিত্তির এখন থেকে, কেমন? টুটেন বোস আর টুটেন মিত্তির, তার মানে? কথাটার আমি মর্মভেদ করতে পারি না, যদিও কথাটা কেমন যেন মর্মভেদী বলে আমার বোধ হয়ে থাকে। তখন প্রিশিলা বলল, তুমি ধরতে পারছো না মেজো মামা? আমি তো বলবা মাত্রই বুঝেছিলাম, তুমি অঙ্কে বেজায় কাঁচা মামা। আচ্ছা অঙ্কের সঙ্গে সম্পর্কটা কি বল? আহা, আমরা তোমার ভাগ্নে ভাগ্নি না? তোমার চরিত্রের ভাগ আমরা পেয়েছি তো। আর তোমাকে মানে 420-কে দুভাগ করলে কি হয়? 210 হয় না? কথাটায় তাক লাগলেও অবাক হওয়ার কিছু নেই, সত্যি। আমার গুণপনার ভাগাভাগি করলে তাই দাঁড়ায় বটে। আমি ভেবে দেখি। ফের ওদের দুজনের যোগ বলে আমাকেই পাওয়া যায় বারবার, টুটাফুটাই আমাকেই। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।